আসসালামু আলাইকুম। বিডিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাভেদ হোসেন। প্রথমে সংবাদ শিরোনাম। শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল ও প্রযুক্ত সক্ষমতার উপর ভর করে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ। শিল্পভিত্তি গড়তে পূর্ণাঙ্গ ইকোসিস্টেম ও রোডম্যাপ তৈরির উদ্যোগ সরকারের। টানা বর্ষণ উজানের ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত। বাংলাদেশ সহ ৬০ দেশের উপর নতুন করে ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গুরুতর স্বাস্থ্যগত কারণে তিনি আজ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নিকট পদত্যাগপত্র দাখিল করেন। পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। তিনি পদত্যাগপত্রে আরও লিখেন, এমত অবস্থায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতি পদ হতে পদত্যাগ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এক সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথের অংশে বর্ণিত থাকে, যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। বিশ্বজুড়ে এখন চলছে এক নীরব প্রতিযোগিতা। অস্ত্র নয়, জ্বালানি নয়, এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু একটি ক্ষুদ্র ইলেকট্রনিক চিপ, যার নাম সেমিকন্ডাক্টর। স্মার্টফোন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক গাড়ি থেকে মহাকাশ প্রযুক্তি, প্রায় সব কিছুর চালিকা শক্তি এখন এই চিপ। তাই সেমিকন্ডাক্টর শিল্পে আধিপত্য বিস্তারে চলছে বৈশ্বিক প্রতিযোগিতা। বাংলাদেশে এই খাতের বাস্তবতা ও সম্ভাবনা নিয়ে কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন।
মাত্র কয়েক মিলিমিটার আকারের একটি চিপ। কিন্তু এই ক্ষুদ্র প্রযুক্তি পণ্যটির ঘাটতি 2020 থেকে 2022 সালের মধ্যে বিশ্বজুড়ে গাড়ি শিল্প, ইলেকট্রনিক্স উৎপাদন ও প্রযুক্তি খাতে বড় ধরনের সংকট সৃষ্টি করেছিল। এরপর থেকেই বিশ্বের বড় অর্থনৈতিক শক্তির দেশগুলো সেমিকন্ডাক্টরকে কৌশলগত শিল্প হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্র, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও ভারত সেমিকন্ডাক্টর খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। সেই বৈশ্বিক দৌড়ে নিজেদের অবস্থান গড়ে তুলতে চায় বাংলাদেশও। বৈশ্বিক কোম্পানির সাথে আমাদের মেম্বাররা যোগাযোগ হয়েছে, আর এই যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের সম্বন্ধে তাদের যে ধারণা ছিল পূর্বের, সেই ধারণাটাও অনেক বদলিয়েছে। তাদের চিন্তারই বাইরে ছিল যে বাংলাদেশ এজ এ কান্ট্রি ক্যান কন্ট্রিবিউট ইন সেমিকন্ডাক্টর লাইক ডিপ টেক। অনেকের ধারণা সেমিকন্ডাক্টর শিল্প মানেই চিপ তৈরি, কিন্তু একটি চিপ তৈরির আগে গবেষণা, নকশা, ডিজাইন যাচাই, সফটওয়্যার উন্নয়ন ও পরীক্ষার মতো একাধিক ধাপ রয়েছে। বাংলাদেশ এখন এই নকশা ও প্রকৌশল ভিত্তিক পর্যায়ে কাজ করছে। দেশে এখনও চিপ উৎপাদন কারখানা না থাকলেও কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারের জন্য চিপ ডিজাইন ও ডিজাইন ভেরিফিকেশনের কাজ করছে। সো আমরা যদি ওই ম্যানুফ্যাকচারিং লাইনটাতে ঢুকতে পারি, ডেফিনেটলি এটা অনেক জব ক্রিয়েট করবে, এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় সুযোগ। এখন আমরা অনেক বড় বড় কাস্টমার সাথে খুব ক্রিটিক্যাল কাজ করতেছি। ওই কনফিডেন্স, ওই ক্যাপাবিলিটি, ওগুলো সবই ডেভেলপ করা সম্ভব। এই জন্য আমাদের ইনস্টিটিউশন সব একসাথে কাজ করতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ মানব সম্পদ, আন্তর্জাতিক অংশীদারিত্ব ও দীর্ঘমেয়াদী নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। এটার 85% ইনোভেশন হয় আমেরিকাতে এবং মেজরিটি অফ দ্য ম্যানুফ্যাকচারিং হয় তাইওয়ানে। তাইওয়ান একটা ছোট্ট দেশ, কিন্তু ওরা খুবই ফোকাসডভাবে ওরা কিন্তু এগিয়ে গেছে। তাইওয়ানের লোকজন তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, তো বাংলাদেশের মানুষজন কেন পারবে না? ইউ হ্যাভ টু বি জাস্ট টু বি ডিসিপ্লিন, ফোকাসড। এই সেক্টরটাকে একটা প্রায়োরিটি সেক্টর হিসেবে নিতে হবে আমাদের দেশের জন্য। বর্তমানে দেশে প্রায় 12,000 প্রকৌশলী ও 21টি প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর খাতে কাজ করছে। বছরে প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, আগামী বছরের মধ্যেই এ রপ্তানি দ্বিগুণ হবে। বাংলাদেশের সক্ষমতা যেখানে আমরা ডিজাইনিংয়ে আমরা বেশ এখানে কাজ করতেছি, অ্যানালগ ফিজিক্যাল ডিজাইন, তারপর আমরা আরএফ ডিজাইন, এই জায়গায় আমাদের ইঞ্জিনিয়াররা বেশ সক্ষমতা দেখাচ্ছে। আইপিতেও কাজ করছি আমরা অনেকগুলো জায়গাতে। আমরা দেখা যাচ্ছে যে টেস্টিং এবং প্যাকেজিংও কাজ করছি। আমি অবশ্যই যে দেখতে চাই বাংলাদেশ শুড বি দ্য 12th country, a contributing country in this industry. বাংলাদেশের স্বপ্ন শুধু প্রযুক্তি ব্যবহারকারী দেশ হওয়া নয়, প্রযুক্তি নির্মাতার কাতারে ওঠা। সেই লক্ষ্যেই জাতীয় পর্যায়ে রোডম্যাপ ও একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বাজেটেও গুরুত্ব পেয়েছে এই খাত। লক্ষ্য, বৈশ্বিক চিপ শিল্পের সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করা। আমাদের যে দক্ষ জনগোষ্ঠী আছে সেগুলোকে আমরা কাজে লেগে ইন্ডাস্ট্রি আমরা গ্লোবাল ভ্যালু চেনে একটা জায়গায় আমাদের স্পট তৈরি করতে চাচ্ছি। চেষ্টা করবো আমরা ইন্ডাস্ট্রিকে সহায়তা করতে, কারণ আমাদের দেশে যে ব্যাপক তরুণ জনগোষ্ঠী আছে, প্রতি বছর 20,000 উপর গ্র্যাজুয়েট এই সেক্টর থেকে বেরোচ্ছে, তাদেরকে আমরা সত্যিকার অর্থে যদি দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে পারি, আমাদের ব্যাপক কর্মসংস্থান এবং এর পাশাপাশি এটা অন্যান্য লিঙ্কেজ হিসেবে ফরওয়ার্ড লিঙ্কেজ এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেকগুলো ইন্ডাস্ট্রিকে আমরা নতুনভাবে তৈরি করতে পারবো। বিশ্বের প্রযুক্তি অর্থনীতিতে সেমিকন্ডাক্টর এখন শুধু একটি শিল্প নয়, এটি জাতীয় সক্ষমতারও প্রতীক। সেই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও গড়ে তুলতে চায় উচ্চ প্রযুক্তির নতুন সম্ভাবনা। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। টানা বর্ষণ, উজান থেকে নেমে আসা ঢল আর পাহাড়ি ঢলের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এখনো বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। কোথাও পানি নামতে শুরু করলেও কোথাও আবার নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙন, কোথাও আবার নদীর পানি বৃদ্ধির শঙ্কাও রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিস্তারিত জাকিয়া জামান অনিকার ডেস্ক রিপোর্টে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের পানিতে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ কয়েকটি অঞ্চলে অনেক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। কোথাও কোথাও পানি ধীরে ধীরে কমলেও স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি এখনও বিপদসীমার উপরে বা তার কাছাকাছি অবস্থান করছে।
সরকারি তথ্য অনুযায়ী বন্যা ও ভূমিধসে দেশের কয়েকটি জেলায় 12 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে হাজার হাজার বসতবাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, বিশুদ্ধ পানির উৎস ও স্যানিটেশন ব্যবস্থা। কৃষিখাতেও হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে গবাদি পশু ও মৎস্য খাত। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন দুর্গম এলাকায় থাকা মানুষ। এদিকে বন্যার পানি কমতে শুরু করলেও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে নদী ভাঙন। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন আরও তীব্র হয়েছে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, গ্রামীণ সড়ক এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অংশ। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে মৌসুমি বায়ু এখনও সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি বন্যা পূর্বাভাস ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান শিখা নির্মাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান নৌসদর দপ্তরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছলে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ তাকে অভ্যর্থনা জানান। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ সহ প্রায় ৬০টি বাণিজ্য অংশীদার দেশের উপর নতুন শুল্ক কার্যকর করছে যুক্তরাষ্ট্র। মূলত জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েকটি দেশের উপর 10% এবং বাকিগুলোর উপর 12.5% পর্যন্ত এই শুল্ক আরোপ করা হয়। বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান, ভারত ও পাকিস্তানের মতো দেশও রয়েছে তালিকায়। চলতি বছরের শুরুতে অস্থায়ীভাবে আরোপ করা 10% করের মেয়াদ শেষ হওয়ার দিন, অর্থাৎ শুক্রবার থেকে এই শুল্ক কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্ষমতায় আসার পর বিশ্ব বাণিজ্যে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছিল, এটি তারই সবশেষ সংযোজন। অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী ও উগ্র ডানপন্থী গোষ্ঠীর সদস্যদের প্রবেশকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের 8টি দেশ। আন্তর্জাতিক আইন ও আল আকসার ঐতিহাসিক স্থিতাবস্থা লঙ্ঘনের অভিযোগ তুলে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ গোলাম মর্তুজা। ইহুদিদের শোক দিবস তিশা বিয়াভ উপলক্ষে বৃহস্পতিবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন 4000-এরও বেশি ইসরায়েলি স্যাটেলার বা বসতি স্থাপনকারী ও উগ্র ডানপন্থী গোষ্ঠীর সদস্য। ফিলিস্তিনি প্রশাসনের তথ্য অনুযায়ী এদিন অন্তত 4288 জন সেখানে প্রবেশ করেন, যা চলতি বছরের অন্যতম বড় অনুপ্রবেশ। ভারী পুলিশি নিরাপত্তার মধ্যে আল আকসায় যান ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরো। মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন অনেক ইসরায়েলি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এটি 1967 সালের ঐতিহাসিক স্ট্যাটাস কু বা স্থিতাবস্থা চুক্তির পরিপন্থী, যেখানে অমুসলিমদের প্রবেশের সুযোগ থাকলেও সেখানে প্রার্থনা করার অনুমতি নেই। অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, আল আকসার প্রবেশ পথে কড়াকড়ি আরোপ করে বহু ফিলিস্তিনি মুসল্লি ও শিক্ষার্থীর প্রবেশে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। কয়েকজনকে মারধরের অভিযোগও ওঠে।
পুরনো জেরুজালেম জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার পর আল আকসায় ইহুদিদের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। তবে জেরুজালেম গভর্নরেট তার এই বক্তব্যকে উস্কানিমূলক ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। হামাসও এক বিবৃতিতে এই ঘটনার জন্য ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে। এই ঘটনার জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের 8টি দেশ: মিশর, জর্ডান, সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আল আকসায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গণ অনুপ্রবেশের নিন্দা জানান। যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি পুলিশের সুরক্ষায় পরিচালিত এই অভিযান ঘৃণা ও চরমপন্থাকে উস্কে দিচ্ছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা পরিবর্তনের অবৈধ প্রচেষ্টা বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, অধিকৃত জেরুজালেম কিংবা এর ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। আল আকসা মসজিদে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং আন্তর্জাতিক আইন মেনে পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো। মোহাম্মদ গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। ইরান এখনও যথেষ্ট মূল্য চোকায়নি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তেহরানের বিরুদ্ধে বৃহৎ পরিসরের সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র অযৌক্তিক আগ্রাসন চালালে যুদ্ধ অবসানে যে কোনো সমঝোতায় ডোনাল্ড ট্রাম্পকে আরও বড় মূল্য দিতে হবে। এদিকে ইরানের দক্ষিণাঞ্চল, বিশেষ করে কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে যুক্তরাজ্য জানিয়েছে, সম্ভাব্য যে কোনো হামলা থেকে দেশকে রক্ষায় তাদের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সতর্কবার্তা দিয়েছিল। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ছবি ও ভিডিও নতুন ঘটনার সঙ্গে জুড়ে গুজব ছড়ানোর প্রবণতা থামছেই না। বিশেষ করে সরকার ও প্রধানমন্ত্রীকে ঘিরে উদ্দেশ্য প্রণোদিত অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা নিয়মিতই দেখা যাচ্ছে। সম্প্রতি তারেক রহমানের বাংলাদেশে আপনাকে স্বাগতম শিরোনামে ছড়িয়ে পড়া একটি ভিডিও তেমনই একটি উদাহরণ। তবে ফ্যাক্ট চেকে উঠে এসেছে, ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক সময় বা বর্তমান সরকারের কোনো সম্পর্ক নেই। রিপোর্ট মোহাম্মদ গোলাম মুর্তুজার। তারেক রহমানের বাংলাদেশে আপনাকে স্বাগতম এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে মারধর করা হচ্ছে। পোস্টগুলোতে দাবি করা হয় এটি বর্তমান সরকারের সময়ের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টগুলো পর্যালোচনা করে দেখা যায় একই ধরনের দাবি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সমন্বিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এসব পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ব্যবহার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং এটি গত 11 জানুয়ারির একটি ঘটনার ভিডিও। অনুসন্ধানে সংবাদভিত্তিক ফেসবুক পেজ মর্নিং টাইমসে শিক্ষকের উপর কমরেড MS আমাদের হামলা শিরোনামে প্রকাশিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। পরবর্তী অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে থাকা ব্যক্তি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী-এর সভাপতি MS সামাদ। নিজের ফেসবুক অ্যাকাউন্টেও তিনি ঘটনাটির ব্যাখ্যা দিয়ে জানান, দলের একটি সমাবেশে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি মেজাজ হারিয়ে তাকে মারধর করেন। পরে ওই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশও করেন। অর্থাৎ ভিডিওটি গত জানুয়ারির একটি ঘটনার, যার সঙ্গে বর্তমান সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো সম্পর্ক নেই।
রিমার স্ক্যানার জানায় এই একই ভিডিও অতীতেও ভিন্ন ভিন্ন দাবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছিল এবং সে সময়েও সেটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল। ফলে পুরনো একটি ভিডিওকে বর্তমান সরকারের সময়ের ঘটনা বলে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম জড়িয়ে প্রচার করা তথ্যটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। মোহাম্মদ গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রাম চিড়িয়াখানায় আজ ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় লেগে যায়। শিশুদের পাশাপাশি অভিভাবকদের পদচারণায় দিনভর মুখরিত ছিল চিড়িয়াখানা। বন্যপ্রাণী আর প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আসা দর্শনার্থীরাও ছিল বেশ উৎফুল্ল। আরও জানাচ্ছেন খায়রুন্নেসা সুলতানা। টানা কয়েকদিনের ভারী বৃষ্টির পর আজও থেমে থেমে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করেই পরিবার পরিজন নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় আসছেন দর্শনার্থীরা। প্রকৃতির সান্নিধ্যে স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। সবাই অনেকজন আছি, একটু চিড়িয়াখানা দেখতে আসে আর কি, ভালো আছে লাগে। আজকে আমি শুক্রবারে নিজের পরিবারকে নিয়ে চিড়িয়াখানায় উপস্থিত হয়েছি। দেখে মানুষজন দেখে পশু পাখি দেখে অনেক আনন্দিত, অনেক ভালো লাগলো। মাশাআল্লাহ প্রাণীর সংখ্যা আছে, ভালো আছে, কিন্তু আরও যদি নতুন নতুন প্রাণী উঠে তাহলে মনে করেন যে আরও সৌন্দর্য বাড়বে। শিশুদের আনন্দঘন পদচারণায় মুখর হয়ে উঠেছে চিড়িয়াখানা। প্রিয় প্রাণীদের কাছ থেকে দেখার উচ্ছ্বাসে মেতে উঠেছে শিশুরা। আমার থেকে এই চিড়িয়াখানাটা দেখে অনেক মনে অনেক শান্তি, একটা আগ্রহ প্রকাশ হয়েছে। এই হরিণগুলো দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং বাঘ ভাল্লুক যা আছে সব দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। প্রাণীদের স্বাস্থ্যের পাশাপাশি চিড়িয়াখানার সামগ্রিক পরিস্থিতিও উন্নয়ন হয়েছে বলে মনে করেন দর্শনার্থীরা। আগের তুলনায় এখন আসলে অনেক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাচ্চারা এখন খুবই আনন্দ পাচ্ছে, আমরাও খুশি বড়রা আসলে। আর নতুন অনেক প্রাণী সংযোজন হয়েছে যেগুলো আগে ছিল না। খুব সুন্দর পরিবেশে সবাই দেখতেছে, সুন্দরভাবে ভালো আছে পরিবেশ। বাচ্চারা অনেক আনন্দের মধ্যে আছে, এটা দেখে কর্তৃপক্ষ ভালো ব্যবস্থা নিচ্ছে। আর একটু যদি নিতে পারতো ভালো হতো, একটু যদি উপরে যদি কিছু দেওয়া যেত, পশুপাখিগুলো ভালো থাকতো, ভালো অসুস্থ হয়ে যাবে সমস্যা। দর্শনার্থীদের এই প্রাণচঞ্চলের পাশাপাশি প্রাণীদের সুরক্ষায়ও সমান গুরুত্ব দিচ্ছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগের সময় প্রাণীকুলকে সুরক্ষিত রাখতে কর্মচারী ও কর্মকর্তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানা প্রায় 10 একর জায়গার উপর অবস্থিত। তো আমাদের এখানে মেইন আকর্ষণ হলো যে এখানকার বাঘ, সিংহ, তারপরে ভাল্লুক, ক্যাঙ্গারু। তো বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা তাদের ফ্যামিলির যারা প্যারেন্টস থাকে তারা তাদের বাচ্চাকে নিয়ে এখানে ঘুরতে আসে এবং বাচ্চারা খুব এনজয় করে। তো এখানে নিচে আবার ছোটো একটা পরিসরে খেলার ব্যবস্থা আছে, বাচ্চাদের কিড জোন করা আছে। বিগত বছরগুলোতে এই পরিমাণ বৃষ্টি চট্টগ্রামটি এখানে দেখা নেয়নি। বৃষ্টি হওয়ার পর আমাদের এখানে কিছু গাছ পড়ছে, প্লাস কিছু জায়গায় পানি জমছে, কিছু জায়গায় মাটি হালকা পরিমাণ ধস হয়েছে। তো অ্যানিমেলগুলো আমাদের সার্বক্ষণিক তদারকির কারণে অ্যানিমেলগুলো এখন পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। আর যে কাজগুলো আছে এটা রোদ হইলে কিছু কাজ করতে হবে, আর রোদের না আসা পর্যন্ত আমরা অলরেডি কিছু কাজ আমরা কমপ্লিট করে ফেলছি যাতে ড্যামেজগুলো না হয়। বর্ষা মৌসুম জুড়ে প্রাণীদের সুরক্ষা ও পরিচর্যার বিষয়ে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। টানা বৃষ্টিতে আবাসস্থল শুকনো রাখা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ খাদ্য সরবরাহ এবং সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিতেও চলবে নিয়মিত কার্যক্রম। খায়রুন্নেসা সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। ওরিয়েন্টেশন কর্মসূচির মধ্য দিয়ে 2025-26 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সেবাসু। এ উপলক্ষে বিকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের 4টি অনুষদে 275 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। আগামী রবিবার থেকে তাদের আনুষ্ঠানিকভাবে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে। ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সমারম্ভ বক্তা ছিলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নুরুল হক, মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ ফয়সাল, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন শিরিন আক্তার ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন গৌতম কুমার দেবনাথ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে দক্ষ পেশাজীবী তৈরিতে ভূমিকা রাখছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে নবীন শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণা কার্যক্রমে মনোযোগী হবার পরামর্শ দেন বক্তারা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7°, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2°C, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5:22 এবং সূর্যাস্ত 6:37। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকাল জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 3:55, ভাটা সকাল 10:13।